চাচ্ছি। আলোচনা শুরু করতে চাচ্ছি হুমায়ুন কবির আপনাকে দিয়ে। আসলে গুরুত্ব আমাদের দেশের মানুষের কাছে যতটা না তার চেয়ে বেশি হচ্ছে আবেগ। মুসলমানদের উপর ইহুদিদের যে ধারাবাহিক নির্যাতন, হত্যাযজ্ঞ, আপনি যে ভাষাই বলেন না কেন, সেটার বিরুদ্ধে বা সেটার বিপরীতে একটা ক্ষুদ্র চেষ্টা এই নৌবহর ফ্লোটিলা। আমাদের বাংলাদেশেরও একজন সেখানে যুক্ত হয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে আন্তর্জাতিক মহলে কি আলোচনা হচ্ছে বা এটার প্রভাবটা কি পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। এই যে আমরা আলোচনা করছি, এটাই উদ্দেশ্য যে আমরা সারা পৃথিবীর মানুষ এই ফ্লোটিলা নিয়ে আলোচনা করছে যে ওখানে যাচ্ছে। ওখানকার বাস্তবতা আজকে একদিকে যেমন ফ্লোটিলার ব্যাপারে, এবং সেগুলো কিন্তু ইসরায়েলিরা বেশিরভাগই এখন কর্ডন করে ফেলেছে বা ওদেরকে নিউট্রালাইজ করে দিয়েছে। এবং পাশাপাশি কিন্তু দেখবেন আপনি আজকেও গাজার সিটি যেটা আছে, যেখানে ইসরায়েলিরা আক্রমণ করছে, সেখানে তারা কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং লোকজনকে বলেছে তোমরা ওখান থেকে সরে যাও। দু একটা জায়গায় রাস্তা ব্লক করেও দিয়েছে যাতে লোকজন বেরোতে না পারে, শুধু সামরিক ব্যবস্থা মাধ্যমেই তারা বেরোতে পারে। তো কাজেই এই ফ্লোটিলাটা আবার মানুষ এক ধরনের সিম্বলিক, যদি আমি বলি, সেই সিম্বলিক একটা রিজেকশন অফ ইসরায়েলি পজিশন। মানুষ, সারা পৃথিবীর মানুষ ইসরায়েলের এই নৃশংসতাকে সমর্থন করছে না, সেই বার্তাটাই আবার নতুন করে দিচ্ছে। এবং আমার ধারণা তাতে সারা বিশ্বই আসলে, তো গত মাসেই তো সিকিউরিটি কাউন্সিলে একটা সিদ্ধান্ত সিজফায়ারের ব্যাপারে আমেরিকানরা ভেটো দিয়েছে, বাকি 14 জন সদস্য রাষ্ট্র কিন্তু সমর্থন করেছে। তো কাজেই আন্তর্জাতিক সমর্থনের বা আন্তর্জাতিকভাবে যদি জনমত বলেন, ইসরায়েলের এই গাজার হত্যাকাণ্ডের কেউ সমর্থন করছে না, লাভ কি? কেউ সমর্থন করছে না। কিন্তু বাস্তব অর্থ হচ্ছে যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের অবস্থানের কারণে এটা বন্ধ করা যাচ্ছে না এখনো পর্যন্ত। এবং এই যে 20 দফা দুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা ঘোষণা করলেন, সেখানে মূল বক্তব্য হচ্ছে যে যারা হোস্টেজ আছে তাদেরকে রিলিজ করার ব্যাপারে 72 আওয়ার্স টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু প্যালেস্টাইন রাষ্ট্র হবে কি না, গাজার ভবিষ্যৎ কী হবে, সেটা আবার ইন্টারন্যাশনাল বোর্ড হবে একটা, যেটার চেয়ারম্যান হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে, আর টনি ব্লেয়ার সাহেবকে ওনার ডেপুটি হিসেবে ওখানে দেবেন এটাকে গভর্ন করার জন্য। তো কাজেই আপনি মূল বিষয়টাই হচ্ছে যে প্যালেস্টাইনের মানুষের স্বাধীনতার স্পৃহা এবং স্বাধীনতার বিষয়টা, এটা হচ্ছে মূল বিষয়। এবং এর বিরুদ্ধে ইসরায়েলি অকুপেশন বা দখলদারিত্ব, তার বিরুদ্ধে প্যালেস্টাইন আন্দোলন, সেটা 7ই অক্টোবর গত 2 বছর আগে যেখানে ঘটনাটা শুরু হয়েছিল, প্যালেস্টাইনিরা বা হামাস ওখানে আক্রমণটা চালিয়েছিল, তার কারণ হচ্ছে 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের মধ্য দিয়ে ইসরায়েল চেষ্টা করছিল এই ইস্যুটাকে আলোচনার বাইরে ফেলে দেওয়ার জন্য, এবং বেশ কিছুদিন এটা বাইরে ছিল। প্যালেস্টাইনিরা তারা যে আছে এখন এজেন্ডায়, সেটা প্রমাণ করার জন্যই 7ই অক্টোবরে আক্রমণটা তারা করে, এবং তার কনসিকোয়েন্স হিসেবে এখন যেটা হচ্ছে আমরা দেখছি। তো প্যালেস্টাইনের জাতিগত অবস্থান বা জাতিগত স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত, এবং সেটা প্রায়োগিক এবং যথার্থভাবে যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত কিছুই করেন, এবং ইসরায়েলের অবস্থান এখানে পরিষ্কার। নেতানিয়াহু তো বলছে নো প্যালেস্টাইনিয়ান স্টেট, এখন আগে বলতো না, এখন প্রকাশ্যে বলছে। তো কাজেই এখন এই ধরেন যেটা ফ্লোটিলা যেটা করছে, এটা একটা মানুষের, সারা পৃথিবীর মানুষের মতামতের একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তব অর্থে ইসরায়েল জানে সারা পৃথিবীটাকে সমর্থন করছে না, নিজে একজন যুদ্ধাপরাধী হিসাবে ঘোষিত, তারপরেও কিন্তু সে তার কাজ করেই যাচ্ছে। তো কাজেই এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান পরিবর্তন না করছে, ততক্ষণ আমি কোনো একটা সমাধান দেখছি না। এবং আজকে যেটুকু খবর পেলাম শেষ পর্যন্ত, এই 20 দফাটার ব্যাপারে হামাসও খুব ইতিবাচক অবস্থান নেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছে না। কারণ আপনি হোস্টেজ যারা আছে, বন্দি যারা আছে, তার ছাড়বেন, হামাস তাতে রাজি আছে, কিন্তু তার বিনিময়টা কী? তার বিনিময়টা অনিশ্চিত একটা গন্তব্য আবার। তো কাজে এই অবস্থার প্রেক্ষিতে এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা অবস্থানের পুনর্ব্যক্তকরণ হচ্ছে। সারা পৃথিবীর মানুষ যেভাবে দেখছে, গাজার প্রতি তাদের সহানুভূতি, সমর্থন সেটা জানাচ্ছে, এটুকুই সান্ত্বনা। এবং আমরা যে কারণে
আজকে এটা নিয়ে আলোচনা করছি। যে অধ্যাপক এম শাহিদুজ্জামান, আমরা তো একটা ছোট্ট পরিসরে একটা টক শোতে আলোচনা করছি, জাতিসংঘ এটা নিয়ে আলোচনা হচ্ছে, বছরের পর বছর কথা হচ্ছে, কিন্তু সংকটের তো সমাধান হচ্ছে না। এই বিষয়টি কি আসলে একপাক্ষিক হিসেবে আপনি দেখবেন কিনা? না, আমি ঠিক একপাক্ষিক দেখব না। রিসেন্টলি গত মাসখানেকের মধ্যে, ইনফ্যাক্ট মাসখানেক কেন, গত 2 সপ্তাহের মধ্যে নাটকীয় কয়েকটা ঘটনা ঘটে গেছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আইসোলেটেড হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যেন প্যালেস্টাইনের ক্ষেত্রে এই যে দুই রাষ্ট্র থিওরি, এটা হয়তো প্রায় মৃত হয়ে যাচ্ছিল। কিন্তু যেই একটা খুবই গুরুত্বপূর্ণ যে ঘটনাটা হচ্ছে, যে 3টা আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ পশ্চিমা দেশ, ব্রিটেন, অস্ট্রেলিয়া আর কানাডা, 3টা দেশই প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই না, তারা এটাও মেনে নিয়েছে যে পূর্ব জেরুজালেম হবে প্যালেস্টাইনের রাজধানী। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এটাই প্রমাণ করে যে শেষ পর্যন্ত মূল্যবোধের জয় হয়ই। অনেক সময় লাগে, কিন্তু মূল্যবোধই, ভ্যালুজ আমরা যেটাকে বলি, এটাকে আমরা অনেক সময় একেবারে অগ্রাহ্য করি, কারণ আমরা সবসময় বল প্রয়োগ ও শক্তির নিশ্চিত জয়, এটাকে আমরা সব জায়গাতেই দেখি যে অ্যাপারেন্টলি মনে হয় সাকসেসফুল হবে, কিন্তু শেষ পর্যন্ত যে মূল্যবোধের জয় হয়। মূল্যবোধ কি? মূল্যবোধ হচ্ছে মোরাল পারসেপশনটা, নৈতিক কি, নৈতিক কার কাছে কোনটা নৈতিক। যে আগে ইসরায়েল সবসময় বলতো যে এই যে হোলোকস্টের কারণে তারাই নিগৃহীত, নিপীড়িত। ইসরায়েল দীর্ঘ সময় পশ্চিমা বিশ্বের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য জাতি ছিল, যে তাদের সব স্বার্থ মেনে নিতে হবে, একটা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে সেটা একদম উল্টে গেছে, মূল্যবোধে সেখানে এত নৈতিক জয় হয়েছে ফিলিস্তিনিদের যে অকল্পনীয়। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রে স্বয়ং আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যান করে দিতে হয়েছে, ছাত্রদেরকে বিতাড়িত করা হয়েছে। অকল্পনীয়, যে আমরা ম্যাকার্থি এর আমরা বলি 50s যখন উইচ হান্ট হতো কমিউনিস্ট ধরার জন্য, ট্রাম্পের সময় ঠিক ওই রকমই বিশ্ববিদ্যালয়গুলোতে যত ছাত্ররা যারা নৈতিক অবস্থান নিয়েছে, আর মিডল ইস্টের ছাত্রদের কথা তো বলাই যায় না, সব বাইকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের করে দিয়েছে। টপ ইউনিভার্সিটিজ, হার্ভার্ড, ইয়েল আর পেনসিলভেনিয়ার চ্যান্সেলর, প্রেসিডেন্টস, দে ওয়ার স্যাকড। এবং তাদেরকে শুধু স্যাক করেনি, মার্কিন ফরেন রিলেশনস কমিটিতে নিয়ে ওই যে একদম এক্সট্রিম রাইটিস্ট যেসব সিনেটর রয়েছে না, যেমন টেড ক্রুজ সহ আরও অন্যান্য, এরা এত অপমান করেছে আমেরিকার প্রখ্যাত শিক্ষাবিদ, জাতির বিবেক যারা বলে, হার্ভার্ড, ইয়েল ও পেনসিলভেনিয়ার প্রেসিডেন্ট। এবং সেখানে 2জন কৃষ্ণাঙ্গ মহিলা ছিল, একজন শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ। এবং আমরা ফরেন রিলেশনস কমিটির হিয়ারিংগুলো দেখছি, অ্যাবসলিউটলি মানে আমেরিকা নগ্নভাবে হিউম্যান রাইটস ভায়োলেট করছে। তারপর ট্রাম্প, এই যে দেখেন আমেরিকায় স্বয়ং আমেরিকার ইয়াঙ্গার জেনারেশনের ছাত্রদেরকে ইউনিভার্সিটিতে ওয়ার্নিং দিয়েছে, তারা এই নিয়ে আলাপই করতে পারবে না। এটা কি সম্ভব? আমেরিকা কি নাৎসি স্টেট? এবং এই জন্য আমার মনে হয় যে দেখেন, একদিকে যেমন মূল্যবোধের ক্ষেত্রে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, আর ওইদিকে তো জার্মানি, ফ্রান্স, এরা তো আগেই মাইন্ড চেঞ্জ করে ফেলছে। এখন কি বাকি রয়েছে? প্যালেস্টাইনের পক্ষে একটা সামরিক শক্তি দাঁড়ানো, নিবারক হিসাবে ফিলিস্তিন ও আমেরিকান আর ইসরায়েলকে নিবারক। আমার তো মনে হয় এই যে ইরানের যে যুদ্ধটা হয়ে গেল, এখানে ইরান প্রমাণ করে দিয়েছে যে ইসরায়েল এর আয়রন ডোম ব্যর্থ, ইসরায়েলের আমেরিকান সাপোর্ট ব্যর্থ হতে বাধ্য, কেননা ইসরায়েল 15 দিনের বেশি যুদ্ধ করতে পারবে না, তার অর্থনীতি কলাপস করবে। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ সাস্টেইন করতে পারবে। এখন আর কি কি দরকার? টার্কি, পাকিস্তান, ইজিপ্ট, 3টা ইম্পর্টেন্ট দেশ, তারা এখন এইদিকে যাবে। এই যে ফ্লোটিলার ঘটনাটা ঘটলো, এখানে টার্কি আর পাকিস্তান সরাসরি ওয়ার্নিং দিয়েছে যে দে উইল ইউজ ফোর্স। দিস ইজ এ ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। আপনার কিন্তু ফাঁকে ফাঁকে খুঁজতে হবে যে কোথায় সাটল চেঞ্জগুলো আসতেছে, যেটা হোপফুলি ফিলিস্তিন রাষ্ট্রকে কাছাকাছি নিয়ে আসবে। আপনি দেখবেন আগামী 1 বছরের ভেতরেই কিন্তু আমার মনে হয় ফিলিস্তিন রাষ্ট্র শুধু সৃষ্টি হবে না, পূর্ব জেরুজালেম ছাড়তে বাধ্য হবে এবং সেটেলমেন্টসগুলো উইথড্র করতে বাধ্য হবে। কারণ দীর্ঘ সময় ইসরায়েল জিতেছে, মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। কিন্তু ওস্তাদের মাইর শেষ রাতে, ওস্তাদটা কে? মূল্যবোধ। এবং ওই মূল্যবোধের জয় হবে আই এম শিওর যখন আমেরিকা
অ্যাবসলিউটলি আইসোলেটেড হয়ে যাবে। আমেরিকার ভিতর নিক্সন কি পারছে ভিয়েতনাম যুদ্ধে? কারা নিক্সনকে পরাজয় করছে? আমেরিকান ইয়াঙ্গার জেনারেশন। আমেরিকার বিবেক শেষ পর্যন্ত জাগ্রত হয়েছে এবং সেই আমেরিকান বিবেক এখন আবার জাগ্রত হচ্ছে। জি, দাদা আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বেশ কয়েকটি পূজা মণ্ডপ এবং সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ব্যানার বিভিন্ন যে ফ্রি প্যালেস্টাইন, তারাও কিন্তু সেখান থেকে বলছে যে আসলে প্যালেস্টাইন ফ্রি হওয়া দরকার। আসলে আমরা এটাই তো বাংলাদেশের সংস্কৃতি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানবতার পক্ষে। অথচ বিগত দিনে আমরা দেখেছি এই যে ধর্মীয় যে বিষয়টা, এটাকে বিভাজিত করে রাখা হয়েছে। নতুন বাংলাদেশে ধর্মীয় যে বিভাজন, এটা আসলে কতটা কমেছে, কত কাছাকাছি এসেছে? ধন্যবাদ। আমাদের এবারকার যে গণ অভ্যুত্থান, এটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। ছাত্র তরুণরা করেছে, কিন্তু আমরা জাতি হিসাবে সবাই এটাতে অংশ, সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সকলেই ছিল এই আন্দোলনে। তো একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন হবে, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। তবে এবারকার 5 দিনের পুজোতে তেমন কোনো ঘটনা ঘটে নাই, এটা একটা স্বস্তির ব্যাপার। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সবাই মাঠে ছিল, যেটাকে বলা হচ্ছে নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়েছে। অবশ্য আমরা বলি যে এত নিরাপত্তা দিয়ে পূজা পার্বণ করার তো দরকার নেই। এখানে জনগণকে কীভাবে, এইবার কিন্তু জনগণ সম্পৃক্ত হয়েছে। আপনি ওদের লক্ষ্য করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজস্ব প্রোগ্রাম নিয়েছে, শুধু পূজা মণ্ডপে গিয়ে নিয়েছে এমন না, সাংগঠনিকভাবে তারা আশেপাশে তাদের বিএনপি সহ সবাই এই কাজগুলো করেছে এবং দৃশ্যমান সেগুলো। তো আমার মনে হয় এই বিষয়টা শুধু পূজা মণ্ডপে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেমন আমরা বলবো, পেগোডাতে বলবো, গির্জাতে গিয়ে বলবো, মসজিদেও কথাগুলো বলতে হবে। আমি তো দাবি করেছি যে জুমার যে খুতবা হয় শুক্রবারে, সেখানেও সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা এখন নিয়ে আসতে হবে, কারণ আমরা একটা উন্নত মানের বাংলাদেশ চাই। এটা হবে, আমি খুবই আশাবাদী। আর প্রধান উপদেষ্টা তো সবসময় বলছে যে আমরা একই পরিবারের লোক, সকলেরই সমান অধিকার। এটা রাষ্ট্রের কাছে আপনাদের কোনো চাওয়ার বিষয় না, রাষ্ট্রই আপনাকে দিতে বাধ্য। সুতরাং আপনাদের দাবি দেওয়া যা আছে এগুলো খুব উচ্চবাচ্যে আপনারা বলবেন। তো আমরা আশ্বস্ত হয়েছি। তো এখন কথাটা হচ্ছে, এর বাইরেও কিছু কিছু শক্তি, আমরা যেটাকে বলি অপশক্তি, তারা নানানভাবে এখানে একটা সাম্প্রদায়িকতার অতীতও হয়েছে, এখনও সেটা করার চেষ্টা করছে। যেমন এই দুর্গাপূজার আগে প্রায় 13টা জেলায় কিছু ভাঙচুর হয়েছে। তখন আমরা বললাম যে দেখেন, সনাতনী সম্প্রদায় এখন পঞ্জিকা দেখে পূজার তারিখ নির্ধারণ করতে হয় না। যখন চারিদিকে এইসব মণ্ডপের উপর ভাঙচুর হয়, তখন বোঝা যায় যে সামনে কোনো একটা উৎসব আসতেছে। তবে এইবার সরকারকে ধন্যবাদ দেবো, তারা স্বীকার করেছে, অতীতে কিন্তু স্বীকার করে নাই। 15 বছরে এতগুলো ঘটনা ঘটেছে, রামু থেকে গঙ্গাচড়া পর্যন্ত, কোনোটারে বিচার হয় নাই, কোনো আসামি ধরে নাই, আর এগুলো আইওয়াস। আর কাউকে ধরলে বলা হয় উন্মাদ, পাগল অথবা নেশাগ্রস্ত, এইসব কথা বলা হতো। আপনি কুমিল্লারটা দেখেছেন, যেখান থেকে বড় ধরনের ঘটনা হলো 2021-এ প্রায় 20টা জেলায়। তখন আমরা দেখেছি সরকার নীরব ভূমিকা পালন করেছে। এবার কিন্তু সরকার স্বীকার করেছে যে 27টি ঘটনা ঘটেছে, প্রায় 19 জনকে তারা গ্রেপ্তার করেছে এইসব ঘটনা। তো এটা একটা পজিটিভ। আশা করি যে বিচারহীনতার অপসংস্কৃতি যেটা চলছিল এতদিন, সেখান থেকে আমাদের উত্তরণ ঘটবে এবং রাজনৈতিক দলগুলো যেভাবে সাহায্য সহযোগিতা করছে আমরা আশাবাদী। আমি একটু প্যালেস্টাইন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আরে ভাই, ছাত্র জীবন থেকেই তো আমরা বলতেছি প্যালেস্টাইনের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ভিয়েতনামের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। স্যার যেভাবে আশাবাদী হলেন, আমাদেরও তো বয়স হয়ে গেছে স্যার। আমি তো এই সারা জীবনে স্লোগান দিলাম, ইয়াসির আরাফাতের মতো এত বড় বিশ্বনন্দিত নেতা, তার হাত দিয়ে কোনো সমাধান করতে পারলাম না, এটা আরো জটিল পরিস্থিতি না? একটা ট্রাম্পের মতো লোক ওখানে প্রেসিডেন্ট হয়ে বসে আছে, তার হাত দিয়ে সমাধান তো হবেই না। তার আগে কত শান্তি আলোচনা হয়েছে না? তো এগুলো চলতেই থাকবে। আমার তো মনে হয় না যে এটা আমি কোনো দিন শেষে কখন স্যার এত আশাবাদী হলেন নৈতিক বিজয় হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে প্যালেস্টাইনে, স্বাধীন প্যালেস্টাইনে এটা আমরা পাচ্ছি কিনা। আমরা পেয়ে গেলাম, তারা তো এখনো পেল না। এবং এখানে যে গাজাতে যে গণহত্যা হচ্ছে, এই ব্যাপারে বিশ্ব কি করতেছে? হ্যাঁ, পাকিস্তান গণহত্যা করেছে, আমরা 9 মাসে সমাধান করলাম না।
আর গাজাতে প্রত্যেক দিনে গণহত্যা আজ কত হয়েছে বললেন না আপনি, তাইলে তো আমরা তো কোনো সলিউশনই করতে পারছি না। একেবারে সারা বিশ্বের মানবাধিকার, আমাদের শহীদুল আলম ভাই আছেন এটাতে না, তো হ্যাঁ এরকম তো সারা বিশ্বের 400 মানবাধিকার কর্মী গেছে। স্যার যেটা বলছে এটা ঠিকই আছে যে একটা নৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, হ্যাঁ দিন শেষে হয়তো এই নৈতিক অবস্থানের একটা বিজয় হবে, কিন্তু আমি খুব আশাবাদী হতে পারছি না। এটাকে প্রলম্বিত করার মতো শক্তিও আছে এবং তারা খুবই শক্তিশালী। গত সপ্তাহে যে কয়েকটি রাষ্ট্র তাদের পলিসি চেঞ্জ করে স্বীকৃতি দিল, হ্যাঁ নিশ্চয়ই তারা একটা অবস্থান নেবে। এটা তো নামকো আসছে বা লোক দেখানো না, নিশ্চয়ই এর মধ্য দিয়ে একটা পজিটিভ আমরা কিছু। তবে আমরা এই যে দেরি হয়, প্রত্যেক দিন যে সময়টা যাচ্ছে, রক্ত বাড়তেছে, আর কত রক্তপাত হলে এই প্যালেস্টাইনের তাদের যে দাবি দাবা, তাদের স্বাধীনতা, জেরুজালেম ইত্যাদি বাস্তবায়িত হবে। সেই ব্যাপারে বলবো যে ভাই আমি স্লোগান দিতে টায়ার্ড হয়ে গেছি, ছাত্র জীবন থেকে দিচ্ছি, এখনো দিচ্ছি, এখনো রাস্তায় দাঁড়াচ্ছে। আপনি বলছেন পূজা মণ্ডপে দেওয়া হচ্ছে, অবশ্যই আমরা তো এটা ছাত্র জীবন থেকে করে আসতেছি, সুতরাং এখনো আমরা করে যাব যতদিন আমাদের প্যালেস্টাইনি ভাইদের বিজয় অর্জিত না হবে। জি, একজন রাজনীতিবিদ ওয়াদুদ ভূঁইয়া আছেন আমাদের সাথে। ওয়াদুদ ভূঁইয়া, আপনার কাছে জানতে চাই, আমরা প্যালেস্টাইন থেকে সরাসরি পার্বত্য এলাকায় চলে আসি, আমরা খাগড়াছড়িতে, আমরা পরের রাউন্ডে এই বিষয়ে সবার কাছে জানতে চাইবো, আপনার কাছে আগে একটু আসতে চাই। এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, পরে দেখা গেল ঘটনা আসলে কিছুই না, যেটা সামনে আনা হলো ধর্ষণের বিষয়টি, পরে হলো যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এই যে যখন নির্বাচনের কথা আপনারা বলছেন, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রধান উপদেষ্টা বারবার বলছেন, জাতিসংঘে গিয়েও তিনি বলেছেন, নির্বাচনের আগ মুহূর্তে এই জাতীয় ঘটনাগুলো কি আসলে বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? এটা বেসিক্যালি পরিকল্পিত একটি ঘটনা। আর তাছাড়া এটাকে যদি আরো গভীরভাবে আমরা দেখি, এই ঘটনাটা ঠিক বিচ্ছিন্ন ঘটনাও না, এটা 72 সাল থেকে শুরু হয়েছে, শেখ সাহেবের আমল থেকে। অতএব শেখ সাহেবের আমল থেকে যখন পাহাড়ের সমস্যা দেখা দিয়েছে, সেটা দীর্ঘদিন এটা চলে আসছে, হয়ে আসছে। কখনো একটু থেমে থাকে, কখনো কোনো সরকার আসলে এটাকে ওষুধ খেয়ে যেমন একটা রোগকে নিয়ন্ত্রণ করা হয়, অনেকটা ওরকম নিয়ন্ত্রণ করে করে রাখা হয়। কিন্তু মূলত এই প্রবলেমটা পাহাড়ে আছেই, এটার কোনো সমাধানের কোনো মেডিসিন নেই বা রাস্তা নেই, সমাধান হচ্ছে না। তো এখন সমস্যার শুরু কিভাবে হলো, তো পেছনে গেলেও আবার সময় নষ্ট হয়ে যায়। যেমন শেখ সাহেবের কাছে কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মানববন্ধন লারমা, চারু বিকাশ চাকমা, এরকম পাহাড়িদের বিদগ্ধ কিছু নেতা তারা যান, গিয়ে বলেন যে আমাদের কিছু বিভিন্ন কালচারাল, সাংস্কৃতিক, আমাদের বৈচিত্র্য, মানে গোষ্ঠী আমরা বসবাস করি, আমাদের এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনি কিছু জিনিস আমাদেরকে দিন, নতুন দেশ হিসাবে, নতুন বাংলাদেশ হিসাবে। এইটুকু চাওয়া, খুব বেশি কিছু চাওয়া না, কালচারালি যেন তারা তাদের সংস্কৃতি টিকিয়ে রাখতে পারে সেটার জন্য চেয়েছেন। শেখ সাহেব তাদের এই সমস্ত কথাবার্তা একাধিকবার হচ্ছে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত বললেন, আরে বাবা, তোদেরকে এত সংস্কৃতির দরকার নেই, তোদেরকে বাংলাদেশ মানে বাঙালি হিসেবে প্রমোশন দিয়ে দিলাম, তোরা পাহাড়ি থাকবি না, তোরা বাঙালি হয়ে যা, তোদের সবাইকে বাঙালি করে দিলাম। প্রশ্ন হলো, একজন পাহাড়ি বা একজন চাইনিজ সে কেন বাঙালি হবে? আমাকে যদি কেউ বলে, আপনি বলেন যে ভাই আপনি চাইনিজ হয়ে যান, আমাকে 1000 কোটি টাকা দিলে তো আমি চাইনিজ হব না। তো এখন ওখানে গিয়ে একটা ইমোশনালি হয়তো শেখ সাহেব কথা বলেছেন, ইমোশনালি হয়তো বিষয়টাকে দেখেছেন যে বাঙালি বানিয়ে দিলে বোধহয়, প্রমোশন দিয়ে দিলে বোধহয় এরা খুব খুশি হবে, উপজাতীয় থেকে জাতিতে চলে আসলো, মিনিংটা হয়তো তিনি এইভাবেই ভেবেছিলেন। দেখা গেল যে না, এটা রিয়াকশনটা খারাপ আসলো। তারপরে পার্লামেন্টে গিয়ে মানববন্ধন লারমা প্রথম পাহাড়ের থেকে পার্লামেন্টে যায়, পার্লামেন্টে গিয়ে এটা জোরালোভাবে তিনি তুলে ধরলেন। জোরালোভাবে তুলে ধরার পরে গিয়ে শেখ সাহেব প্রথম রাঙামাটি সফরে গেলেন, জনসভা হলো, সেখানে জনসভা গিয়েছে, তিনি বললেন, লারমা তোমার বার্মা যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দেব, পাহাড়ে আমি ডিভিশন শূন্য ঢুকিয়ে দেব, তুমি যদি আমার কথা না শোনো। এটা কিন্তু মানে কোনো সলিউশন ছিল না, সলিউশনের কথা না। তখন দরকার ছিল আলোচনা করে ছোট পরিসরে শেষ করে দেওয়া। তারপরেই তো লারমারা জেএসএস জনসংহতি সমিতি নামে একটা সংগঠন বানালো, তার একটি সশস্ত্র শাখা বানালো,
সেই শাখাটার নাম হলো শান্তি বাহিনী, এবং 73 সালেই পুলিশের উপর এবং নিরাপত্তা বাহিনীর উপরে প্রথম তারা অ্যাম্বুশ করে, ফায়ার করে। সেই 72 সালে শুরু হয়ে গেছে এটা। তারপরে তো আমাদের সেনাবাহিনী তখন থেকে সেখানে ডেপ্লয় হয়েছে, কিন্তু এটা তো চলমান 72 সাল থেকে চলছে, এটা নতুন কিছু না। তবে এইবারে যেটা ঘটেছে এটা খুবই একটু অন্য সময় থেকে আনকমন এবং প্রি প্ল্যান। এটার সাথে ইলেকশন সম্পৃক্ততা আছে, এটার সাথে পাহাড়কে উত্তপ্ত করে এটা বাংলাদেশকে উত্তপ্ত করার একটা প্ল্যান, আন্তর্জাতিকভাবে এটাকে ইস্যু করার প্ল্যান ছিল। ডক্টর ইউনূস যেদিন থেকে ক্ষমতা আসছে, দায়িত্বে আসছে, সেই থেকে এই পর্যন্ত 3বার অ্যাটেম্প নেওয়া হয়েছে। প্রত্যেকটা বারই কোনো ইস্যু সৃষ্টি করা হয়েছে, ইস্যু ছিল না, ইস্যু বানানো হয়েছে, মেক করা হয়েছে। তো এখানে আওয়ামী লীগের যারা কলকাতায় বসে আছে এবং যারা বাংলাদেশে পালিয়ে আছে, তারা 16 বছর যে অর্থ কামিয়েছে সেখান থেকে তারা পাহাড়ের একটি বিশেষ শক্তিশালী সশস্ত্র গ্রুপকে ফান্ডিং করছে। এই ফান্ডিং করে মাস্টার প্ল্যান করে এই কথাগুলি যে আপনি বলছেন, এটা আসলে কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে বলছেন নাকি আপনি আপনার নিজের কোনো না, অভিজ্ঞতা? আমার প্রথমত হলো, যেহেতু আমি পাহাড়ে থাকি, পাহাড়ে বাস করি, পাহাড়ে আমার জন্ম, অতএব পাহাড় নিয়ে তো আমার গবেষণা আছে, ওটার ভিতরেই থাকি। তো এটা নিয়ে তো আমার গবেষণাও আছে, পাশাপাশি আমার কাছে তথ্যও আছে যে কীভাবে কারা ফান্ডিং করেছে। এর আগেও এরকম ঘটনা আরও 2টা হাতে নেওয়া হয়েছিল, ওগুলো কিন্তু বেসিক কিছু ছিল না। এখানে যেমন এইবার সেনাবাহিনী, পৃথিবীর কোথাও সেনাবাহিনীর উপর হামলা হলে সেনাবাহিনী নিরস্ত্র থাকে, অস্ত্রের জবাব না দিয়ে থাকে। সেনাবাহিনী কিন্তু জানতো বিষয়টা বড় আকার ধারণ করবে, যার জন্য সেনাবাহিনীর গাড়ি হামলা হলো, ভাঙচুর হলো, সেনাবাহিনী মার খেলো, একজন মেজর সহ 11-13 জন সেনাবাহিনী আহত হলো, পুলিশ আহত হলো, কেউ কিন্তু কাউন্টার করলো না। কেন করলো না? তারা জানে যে কিছু করতে গেলে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি এফেক্ট হয়ে যাবে। যার জন্য সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর তো হয়েছে, গাড়ির ভিতরে সৈনিকরা আহত করা হয়েছে, চারিদিক থেকে। মানে ধৈর্যের চরম পরীক্ষা দিয়েছে, চরম ধৈর্যের পরীক্ষা দিয়েছে। কেন? কারণ সেনাবাহিনী জানে, আমরা জানি, আমরা যেমন আমাদের দলীয় লোকজনকে মাধ্যমে আমাদের লোকদেরকে, অন্য লোকদেরকে এত বেশিভাবে শাসন করে বলেছি যে কেউ বেরোতে পারবে না, বরঞ্চ যারা বের হবে এই মারামারি করার জন্য তাদেরকে থামাতে হবে, তাদেরকে না থামালে তোমাদের সবার শাস্তি হবে। এভাবে কিন্তু আমরা বলেছি। আমাদের হাইকমান্ড তারেক রহমান সাহেব আমাদেরকে ওইটা বলেছে যে যে কোনো মূল্যে তোমরা এটা থামাও, তোমরা এখানে পরিস্থিতি শান্ত রাখো, সকল গণমানুষের পক্ষে থাকো, সাধারণ মানুষের পক্ষে থাকো। আমরা নিরস্ত্র পাহাড়িগুলোকে শান্ত করার চেষ্টা করেছি এবং বাঙালিদেরকে শান্ত রেখেছি। মাত্র 20-30 জন বাঙালি অংশগ্রহণ করছে, আর ওই সশস্ত্র গ্রুপের পক্ষে হাজার হাজার নিরীহ পাহাড়িকে মানব ডাল হিসাবে ব্যবহার করা হয়েছে। আমি কাউকে দায়ী করব না, কিন্তু বিষয়টা খুবই সেন্সিটিভ পর্যায়ে চলে গেছিল। যদি সেটা আমরা আশা করি আপাতত থেমে